হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন পত্র নিয়ে। বিশেষত আজকে ভূগোলের সাজেশন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে যে অধ্যায়টা তোমাদের কাছে তুলে ধরবো সেটা হলো ভূমিরূপ চ্যাপ্টারটাকে নিয়ে। তো বেশি দেরি না করে আজকে সাজেশন পত্র শুরু করা যাক। প্রথমে নজর রাখবো 5 নম্বরের বড় প্রশ্নের দিকে। 5 নম্বরের বড় প্রশ্নে যেগুলো এবছর ইম্পর্টেন্ট সেগুলো হলো মানব জীবনের উপর পর্বতের প্রভাব আলোচনা করো। এটা খুব ভালোভাবে তোমাদেরকে প্র্যাকটিস করে নিতে হবে। 2 নম্বর প্রশ্ন, মালভূমির শ্রেণীবিভাগ করে বিস্তারিত আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, উৎপত্তি অনুসারে পর্বতের শ্রেণীবিভাগ করে সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, মানব জীবনের উপর মালভূমির কী কী প্রভাব দেখা যায়। 5 নম্বর প্রশ্ন, সমভূমির শ্রেণীবিভাগ করে বিস্তারিত আলোচনা করো। এই 5 নম্বর প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে আশা করছি তোমাদের পরীক্ষায় এগুলোর মধ্যে চলে আসবে। এরপর নজর রাখবো 3 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের দিকে। 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম প্রশ্ন, পাহাড় ও পর্বতের মধ্যে 3টি পার্থক্য বা 5টি পার্থক্য তোমরা ভালোভাবে প্রস্তুত করে নেবে। 2 নম্বর প্রশ্ন, ভঙ্গিল পর্বতে উৎপত্তি কিভাবে হয় তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, পার্বত্য অঞ্চলে জনবসতি অত্যন্ত কম হওয়ার কারণগুলি কি কি। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর অধিকাংশ মানুষ সমভূমি অঞ্চলে কেন বাস করে। এই 3 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নগুলি ভালোভাবে তোমরা প্র্যাকটিস করে নেবে। এরপর আমরা নজর রাখবো 2 নম্বরে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির মাধ্যমে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, অন্তর্জাত ও বহির্জাত শক্তি কাকে বলে। এটা আলাদা আলাদাভাবে আসতে পারে বা একসাথেও আসতে পারে। 2 নম্বর প্রশ্ন, কেবল ভঙ্গিল পর্বতেই ভাঁজ দেখা যায় কেন। 3 নম্বর প্রশ্ন, কোন পর্বতকে সঞ্চয়িত পর্বত বলে এবং কেন। 4 নম্বর প্রশ্ন, মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন। 5 নম্বর প্রশ্ন, পর্বতগ্রন্থি ও পর্বত উপত্যকা বলতে কী বোঝো। 6 নম্বর প্রশ্ন, পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে। 7 নম্বর প্রশ্ন, লাভা গঠিত মালভূমি কাকে বলে। 8 নম্বর প্রশ্ন, লোয়েস সমভূমি কী। 9 নম্বর প্রশ্ন, ভূমিরূপ কাকে বলে। 10 নম্বর প্রশ্ন, গ্রস্ত উপত্যকা কী। এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। তবে একটু খেয়াল রাখো, বড় প্রশ্নের উত্তরের সঙ্গে প্রয়োজন পেন্সিল দিয়ে পরিষ্কার চিত্র অঙ্কন করতে হবে, তাহলে ভালোভাবে তোমাদেরকে নাম্বারগুলো দিতে পারে যাতে। আর যখন পার্থক্য লিখবে সবসময় বিষয় উল্লেখ করে সবসময় পার্থক্যগুলো লিখবে। শুধুমাত্র যে বাম দিকে ডান দিকে লিখে ফেলবো সেটা কিন্তু আর চলবে না। বিষয় লিখলে ভালোভাবে কিন্তু সেটা নাম্বার পাওয়া যায়। তোমাদের এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করছি তোমাদের ফল ভালো হবে। ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকের জন্য এখানেই শেষ করছি।